শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে এখন টিভির বিশেষ আয়োজন রোজায় কিডনির যত্ন। আজকের বিষয় কিডনি রোগীদের রোজায় করণীয়, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার হারুন আর রশিদ। আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। কেমন আছেন স্যার? আমি ভালো আছি স্যার। আমরা এই যে রমজান শুরু হলো এবং দীর্ঘ একটা সময়, এই সময় মুসলমানরা যারা কিডনিতে আক্রান্ত, যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বা ডায়ালাইসিস হয়েছে, তারা যদি রোজা রাখতে চায় সেক্ষেত্রে কি কোনো বিশেষ পরামর্শ আছে, বা প্রথমে জানতে চাই তারা কি রোজা রাখতে পারবে কিনা স্যার? কিডনি রোগের প্রধান যে কারণটা সেটা কিন্তু ডায়াবেটিসের কারণে সবচেয়ে বেশি কিডনি রোগ হয়, প্রায় 40%। তারপরে হয় উচ্চ রক্তচাপ, সেটা প্রায় 20%, আর বাকি হচ্ছে নেফ্রাইটিস ধরনের রোগ। তো এখন কার যদি ডায়াবেটিস থাকে এবং তার কিডনি ফাংশন নর্মাল থাকে, তখন আমাদেরকে বলতে হয় যে আপনি যদি ওষুধ খান তাহলে সেটা কী পরিমাণে খাবেন, আপনি যদি ইনসুলিন নেন সেটা কতখানি বেশি খাবেন বা কমায় নিয়ে খাবেন, এবং কখন কখন ইনসুলিন নেবেন এটা বলতেই হয়। আর যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে আমাকে বলতে হয় যে আপনি কয়টা উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, কখন কখন খাচ্ছেন। বেশিরভাগ রোগীরাই তো প্রতিদিন প্রায় 3টা করে ওষুধ খেয়ে থাকে, সকাল দুপুর রাত। এখন ডায়াবেটিস সময় সকাল দিনের ওষুধ খেতে পারবে না, তখন রাতেই খেতে হবে। এখন রাতে ওইটাকে 3 ভাগে ভাগ করতে হবে সেই অনুযায়ী। আর তাছাড়া আর একটা প্রবলেম আছে, দিনের বেলায় ব্লাড প্রেশার ধরেন আমরা 120/80 রাখি, অ্যান্ড আমাকে তাকে তো প্রায় 1 সপ্তাহ আগে থেকেই এই প্র্যাকটিসটা করা নিতে হবে। তার যদি উচ্চ রক্তচাপ অত্যন্ত বেশি থাকে তাহলে ওই প্র্যাকটিসটা 1 সপ্তাহ আগেই করে নিতে হবে। আপনি রাত্রে সন্ধ্যার পরে খাবেন, তারপরে রাত 10টায় খাওয়ার পরে খাবেন বা আগে খাবেন, আর আপনাকে ঠিক সকালবেলা উঠে খাবেন আর কি, রোজার বাইরে আর কি। তারপরে রোজা যখন শুরু হয়ে যাবে তখন আমরা যেটা করে থাকি তার কিডনি ফাংশনটা দেখি। কিডনি ফাংশনের দেখার মানে আমি যেটা মনে করি যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা আমরা ক্যালকুলেটেড ইজিএফআর বলে থাকি, সেইটা আমাকে দেখে আমরা ঠিক করি যে তার স্টেজ 1, স্টেজ 2 না স্টেজ 3 পর্যায়ে গেছে। স্টেজ 3 পর্যায়ে গেলে যদি সিরাম ক্রিয়েটিনিন 1.3 থাকে, তবু অনেক সময় দেখা যায় যে বয়স্ক লোক 60 বছরের উপরে, তারাই তো বেশিরভাগ বেশি রোজা রাখে, তাদের কিন্তু জিএফআর তখন 55 নিচে নেমে যায়। কারণ সেক্ষেত্রে আমাকে তার খাওয়া দাওয়াটা নিয়ন্ত্রণ করতে হবে, কী ধরনের খাবার খাবে, কখন খাবে, পানি কখন খাবে, পানি কতদূর পরিমাণ খাবে, এই একটা বিশেষ ব্যবস্থা তাদের করতে হয়। এছাড়া কিডনিতে যাদের স্টোন আছে তাকে আবার বিপরীতমুখী কিছু ট্রিটমেন্ট দিতে হয়, কারণ ডিহাইড্রেশনে আবার স্টোন বড় হয়ে যেতে পারে 1 মাসের মধ্যেই, সেটাও একটাই আছে। তাছাড়া প্রেগনেন্ট উইমেন যদি থাকে সেক্ষেত্রে আলাদা ডিও হবে, এবং অন্যান্য যেগুলো ধরেন ট্রান্সপ্লান্ট করেছেন 1 বছরের পুরো না হলে আমরা ট্রান্সপ্লান্ট করতে বলি না, কারণ রোজা রাখতে বলেন। হ্যাঁ, রোজা রাখতে বলি না। আর তাছাড়া আপনার ডায়ালিসিস রোগী, সে তো দিনে ডায়ালিসিস করে, রাতেও ডায়ালিসিস করে, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন করে, সেখানে সে দিনে ডায়ালিসিস করবে না রাতের দিকে ডায়ালিসিস করলে ভালো হবে। সিএপিডি রোগী, যেটা আপনার হোম ডায়ালিসিস বলি, যেটা ক্যাথেটার দিয়ে সিএপিডি ফ্লুইড দিয়ে করতে হয়, সেটাও শুধু দিনে করবে না রাতে করবে, কোনটা তার জন্য উপকারী হবে, এই সমস্ত অনেক কিছু ব্যাপার এর মধ্যে পড়ে যায়। অনেকেরই কোশ্চেন থাকে স্যার যে ডায়ালিসিস করার পর মানে সময় যদি দুর্বলতা লাগে, অনেক সময় প্রেশার কমে যায়, এইসব ইন্টারভেনশনের জন্য এটা কি স্যার পরামর্শ দেন? এইটার সময় এগুলো থাকলে সাধারণত আমরা বলি যে রাতের বেলা যে খাবারটা খেয়ে আসবে ভোরবেলায়, সেই খাবারটা খেয়ে এসে তারপরে সে ডায়ালিসিস শুরু করে দিবে। ডায়ালিসিস শুরু করে ডায়ালিসিস 4 ঘন্টা পরে শেষ হবে। শেষ হলে তাকে একটু কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে তারপরে আপনাকে খেতে হবে। এমনি তো ডায়ালিসিস রোগীরা পানি কম খায়, 1 লিটার বেশি পানি খাওয়া আমরা পারমিট করি না। তারপরে স্যার আমার মতে মানে ডেফিনেটলি আপনার কি পরামর্শ দেন, কারণ সেই সময় তো অনেক ইনজেকশনও দেওয়া লাগতে পারে। ইনজেকশন এখন তো এই যেগুলো ইনজেকশন দেওয়া থাকে সেগুলো অনেক সময় দেখা যায় যে অনেক ট্যাবলেট দিতে হয়, ট্যাবলেট, কিন্তু ক্যানুলা যদি করা লাগে তখন তো ব্লিডিং এর একটা চান্স থাকে, তখন ক্যানুলা করলে একটা ব্লিডিং এর চান্স থাকে। সেই সমস্ত ব্লিডিং হয়তো রোজাটা মকরুহ হতে পারে, কিন্তু ভাঙবে না রোজাটা।
আচ্ছা। রোজার নিয়ম এটা কানুন তো অবশ্যই- অনেক সহজ আর কি। আর একেবারেই যারা রোজা রাখতে অক্ষম, তারা তো ইসলামের বিধান অনুযায়ী আপনাকে দুটো দুস্থ ব্যক্তিকে বা খুব গরিব মানুষকে একদিনের খাওয়ার ব্যবস্থা করতে তার মানে হবে। স্যার আপনার কাছ থেকে যেটা বুঝলাম যে ডায়ালাইসিস যাদের করতে হয় তারাও রোজা রাখতে পারবে, স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই যদি নিয়ম মেনে করে। Exactly. এবং যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে এরকম রোগীরাও ট্রান্সপ্লান্টের 1 বছর পরে, মানে 1 বছর মানে সেটেলমেন্টেরটা একটা অ্যাডজাস্টমেন্টের সময় লাগে, এটা পার হয়ে থাকলে তারাও রোজা রাখার জন্য নিরাপদ, প্রোভাইডেড কিডনি ফাংশন যদি নর্মাল থাকে এই হচ্ছে বড় কথা। এবং রোজা রাখলে তাকে এক্সট্রা তার কেয়ারও করা লাগে। এক্স্যাক্টলি। এবার স্যার আসবো স্যার, আপনি এই বিষয়ে কথা বলতে গেলে বললেন যে ওষুধ খাওয়া নিয়ে, যে কোন সময় খুব কনফিউশন, এটা অনেক রোগীদেরই থাকে। আমি রাতের ওষুধটা কখন খাবো, সকালের ওষুধটা কি আমি ইফতারের সময় খাবো নাকি সেহরির সময় খাবো, এই বিষয়ে যদি একটু গাইডলাইন একটা মোটা দেখেন। এটা খুবই ইজি ব্যাপার হলো, কারণ আমরা সাধারণত দিনের বেলায় ওষুধ খাই, সাধারণত রাতের বেলা আমরা সাধারণত ওষুধ খাই না। হ্যাঁ। আমাদের এমনই হয় যে নাস্তার আগে বা পরে, দুপুরের খাবারের পরে এবং রাত্রিতে 8টা-9টার দিকে খেয়ে সব কিন্তু শেষ হয়ে যায়। রাতেও ওইভাবে 3 ভাগে ভাগ করতে হবে, যেমন ইফতারির পরে, রাত 10টা থেকে 11টার মধ্যে, আর এমনি আপনার সেহরির পরে। এই 3 ভাগে যদি ভাগ করে দেন তাহলে এটা সম্পূর্ণভাবে নিরাপদ। কনফিউশনটা থাকে স্যার, সকালের নাস্তার সময় যে ওষুধগুলি খেত সেইটা খাবে কি সন্ধ্যায়, ইফতারে, সেটাই হচ্ছে কি অনেকের হয় যে আমি কি সেহরিতে তাহলে সকালেরটা খাবো কিনা। এক্স্যাক্টলি। তাহলে ইফতারের সময় খাবে সকালের যে ওষুধগুলি খেত। এই পরামর্শটা অনেকেরই কনফিউশন হয় যে তাহলে ভোরের দিকে আমি নাস্তাটা খেয়ে নিব কিনা। হ্যাঁ, ভোরের দিকে আপনি সেটাও করতে পারেন, যে পরে খেলে আবার দুপুরে ওই সেহরির পরে হয়, সেহরির পরে খেলেন, তারপরে তো ইফতারে তো আপনাকে একেবারে ওই সন্ধ্যা long time পর্যন্ত gap করতে পারলেন। আপনাকে ওইটা যেগুলো সহজ পদ্ধতি স্যার, ওষুধ ইফতারের যেগুলো সময় আছে সেগুলো সাধারণত বেশিরভাগই কিন্তু 12 আওয়ারলি হয় আর কি, 12 ঘন্টা পর পর, এবং রোজার সময় আপনি 12 ঘন্টা পর পরই খাবেন। সমস্ত ইনসুলিন সাধারণত ওই 12 ঘন্টা পর পর 2বারই নেওয়া যায়, কোন ইনসুলিন এখন একবার নিলেও চলে। আর ব্লাড প্রেশার ওষুধও এখন 24 ঘন্টায় যেগুলো ব্লাড প্রেশারের ওষুধ, সেটা আপনি একবার নিলেই চলে। কিন্তু বেশিরভাগ ব্লাড প্রেশার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হয় 2বার, না হয় একবারও নিলে চলে, এবং তখন ওই জিনিসটা আপনি ক্যালকুলেট করে ঠিক করে দিতে পারবেন। এবং এটা স্যার আমি আপনার কথাতে যেটা বুঝলাম যে রোজার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে এই অ্যাডজাস্টমেন্টটা করে নেওয়াটা উচিত, কারণ কিছু রোগী, কিছু ওষুধ আছে 12 ঘন্টা কাজ করে, কিছুটা আছে 8 ঘন্টা কাজ করে। সো এই পর্যায়ে রোজা রাখার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে আপনার ওষুধগুলি অ্যাডজাস্ট করে নেওয়াটা। হ্যাঁ, আমার কাছে যেগুলো রোগী আছে আমি অ্যাডভাইস করে দিই, অন্য যে ডাক্তার সাহেব থাকবেন তিনি তার অ্যাডভাইস করবেন, মানে তার রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে অ্যাডভাইস করে নেওয়াটা। ইভেন কিডনি অকেজ কিছুটা হলেও, যখন স্টেজ 4 বা 4-এ চলে গেলেও আমরা অনেক সময় রোগীরা এমনই জিদ ধরে যে আমি রোজা ছাড়তে পারবো না, আমাকে রোজা রাখতেই হবে। এখন আপনি কি করেন? সেক্ষেত্রে আমরা তার খাদ্য অভ্যাস পরিবর্তন করতে বলি। আর এমনি সব বিষয়ই আপনি জানেন যে 2022 সালে যে গবেষণাটা আন্তর্জাতিক পর্যায়ে হয়েছে, তারা বলেছে যে এই 3 জাতীয় খাবার সবচেয়ে বেশি ক্ষতিকর আর কি। আপনি এর মধ্যে চর্বি থাকে, এর মধ্যে রেড মিট থাকে, মাংস থাকে, আর অন্যান্য লবণ জাতীয় খাবার থাকে, চিনি জাতীয় খাবার খায়, এগুলো কিডনি রোগীদের জন্য খুবই খারাপ, এবং কি সুস্থ মানুষ এগুলো খেলেও তাদেরও কিডনি রোগ হতে পারে প্রায় 20%। তাহলে স্যার রোজার মধ্যে এগুলি তো খারাপই, আবার রোজার মধ্যে আমাদের দেশের কালচারাল ইয়েতে কিন্তু খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন হয়েছে, অবশ্যই পরিবর্তন। এই জায়গাতে আপনার পরামর্শ স্যার একটু। এই জায়গা আমার যেটা পরামর্শ হবে যে আপনি যখন ইফতার করতে যান তখন একটা পেট ভরে ইফতার করবেন না। অনেকেই দেখবেন যে সোডার পানি খায়, সোডার পানি বর্জনীয়, এটা কখনোই রোজার জন্য উপকার বয়ে আসবে না। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে তো আপনি শুধু পানিই খেতে হবে আর কি। হয়তো পটাশিয়াম ঠিক থাকলে লেবু দিয়ে পানি খেতে পারবেন, কোনো চিনি তো দিতে পারবেনই না, কারণ চিনি, লবণ এই দুইটি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর জিনিস। এর সঙ্গে সঙ্গে ভাজি পোড়া জিনিসগুলো অ্যাভয়েড করবেন। আপনি সুস্থ অবস্থায় যে রুটি খান, সাদা আটা রুটি বা ময়দার রুটি, আপনি সেই 2টা রুটি খেলেন, এছাড়া আপনি ভাজিটা খেলেন,
সবচেয়ে উপকারী জিনিস হচ্ছে শাকসবজি। শাকসবজি, লতা পাতা, এটা ফ্রেশ খেতে পারলে আপনার বা হালকা সিদ্ধ করে। হালকা সিদ্ধ, একটা ডিম খেলেন, আচ্ছা, এই বা দই চিড়াও হতে হ্যাঁ, পারে, যেগুলো আপনার হচ্ছে চিড়েটা ফাইবার। খাবেন না, মুড়িটা খেতে পারবেন, মুড়ির সঙ্গে একটু টক দই খেতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে খুব এবং ফ্রুটস, ফলমূল। ফ্রুটস তো সব ধরনের ফ্রুটসই খাবেন, তবে যদি পটাশিয়াম বেশি থাকে সেই ধরনের আপনাকে বেছে নিতে হবে কোন ফ্রুটস খাবেন বা কোন ফ্রুটস খাবেন না। যদি ডায়াবেটিস থাকে সেখানেও আপনাকে বেছে নিতে হবে কোন ফ্রুটস খাবেন বা কোন ফ্রুটস খাবেন না। অনেকেই আপনাকে প্রশ্ন করবে খেজুর খাবো কি না। এটা হচ্ছে আমাদের মুসলমান যারা, তারা খেজুর খেতে খুব ইচ্ছুক করে। তারা যা সৌদি আরবে যেহেতু খেজুরটাই একটা সবচেয়ে ভালো ইফতারি ফল, সেজন্য তারা বলে যে খেজুর আমাকে কীভাবে খাবো। আমরা বলি যে যদি আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে তো আপনি একটা খেজুর খেতে পারবেন, এক থেকে দুটো। আর যদি আপনার ডায়াবেটিস না থাকে আপনি 3-4টে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার, আপনি যে কয়েকটা কথা নিষেধ করলেন, যেমন চিনির শরবত, স্যালাইন পানি, এবং হচ্ছে গিয়ে ভাজা পোড়া খাবার, ইফতার করতে গেলেই তো আমাদের কালচারাল জিনিসটা এইটাই। এর রিপ্লেসটা কি এই দিয়ে রিপ্লেসটা আমি যেটা মনে করি যে সে যখন রোজা ছিল না সে একটাও কিন্তু টাচ করে না। এক্স্যাক্টলি। তো যদি একটাও টাচ করে থাকে তাহলে রোজার সময় কেন টাচ করতে যাবে? রোজার সময় ওই যে খাবারটা সে নাস্তায় খেত, ব্রেকফাস্টে, সেই কাজটাই তো ইফতারিতে নিয়ে যাক না কেন, তাই তো হয়ে গেল। এক্স্যাক্টলি স্যার। এই যে পানির, সেই সময় তো একটা দীর্ঘ সময় পানি না খেয়ে থাকার পরে রোজা ভাঙার সময় তো পানি পিপাসা পায়, বা পানি যথেষ্টভাবে খেতে হবে, পানি খেতে পারবে। সো এই যে অনেকে শরবত বা অনেক স্যালাইন ওয়াটার খায়, এটার পরিবর্তে কি ফ্রেশ ফলের জুসটা তো অবশ্যই সেটা ভালো হবে। এবং আমি মনে করি প্রচুর পরিমাণ পানি খাক সে, তাতে কোনো অসুবিধা নেই। তবে একবারের জন্য পেট ভরে না খায় সেক্ষেত্রে তার একটু কষ্ট হতে পারে। সেই জন্য 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর পানি খেয়ে নিল। তারপরে যখন সে রাতের খাবারটা খাবে 8টা-9টার মধ্যে খেয়ে শেষ করলে ভালো হবে। তো সেইখানে সে মোটামুটি ভালো খাবারই খেতে পারবে। তবে মাংসের চেয়ে মাছটাই বেশি সমাদৃত হবে, কারণ মাছটাই উপকারী। মাংসটা খেলেই ওই যে কোলেস্টেরল বাড়বে, এবং রেড মিটটা অবশ্যই কিডনির জন্য আর ভেজিটেবলটাও খুব ক্ষতিকর, সবচেয়ে ভালো। আর রেড মিটটা অ্যাভয়েড করলে আরও ভালো আর কি। আর চিনিটা অ্যাভয়েড করা, লবণটা অ্যাভয়েড করা খুবই ভালো হবে আর কি। আর শেষ রাতে যে সে অল্পও খেতে পারে, বেশিও খেতে পারে, কিন্তু খাবারটা খাওয়ার পরে হয়তো 2-3 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়লো আর কি। অথবা তার অনেকে তো তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ তো পড়তেই হয়, তো সেগুলো করে সুতরাং সে সুন্দরভাবে রোজাটা রাখতে সক্ষম হবে। কিন্তু যার ক্রিয়েটিনিনটা বেশি, ধরেন কেউ যদি 2 মিলিগ্রাম ক্রিয়েটিনিন নিয়ে আসলো, তার GFR হলো 40 বা 35, সে কিন্তু আমাকে বলবে স্যার আমাকে রোজা রাখতেই হবে। তখন আমরা বলি হ্যাঁ আপনি রোজা রাখেন, তাহলে আপনার ওই যে প্রোটিনের যে রেস্ট্রিকশনটা, সেই রেস্ট্রিকশনটা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে আপনি কি কি খাবার খাবেন সেই খাবারগুলো আপনাকে আমরা যাচাই বাছাই করে দিই। এখন আমরা সব রোগীদেরকেই, কিডনি রোগের রোগীদেরকে আমরা বলি যে ভেজিটেবল প্রোটিন ইজ দ্য বেস্ট প্রোটিন দেন অ্যানিম্যাল প্রোটিন। খুবই সুন্দর করে স্যার আমরা জানছি। নিব ছোট্ট একটি বিরতির পরে আমরা এসে আরও ডিটেলসে বিষয়ে কথা বলব। স্যার, যেরকম আমরা জানছিলাম যে রোজা রাখার আগে অবশ্যই তার ক্রিয়েটিনিন এবং তার কিডনির বিষয় জেনে তারপরে রোজাটা শুরু করা উচিত। এক্স্যাক্টলি। একজন কিডনি রোগী বা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের যারা ওষুধ খায়, তাদের জন্য কি এখন কোনো কিছু করণীয় আছে যেন সে নিজের শরীরকে রোজার জন্য প্রস্তুত করতে পারে? আমরা বলি যে 1 সপ্তাহ আগে থেকে সে যদি তার উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনার দিনের ওষুধগুলো রাত্রে খেয়ে একটু অ্যাডজাস্ট করে দেখেন। আচ্ছা, হয়তো আপনি সন্ধ্যায় একটা খেলেন, রাত 10টা একটা খেলেন, ভোরবেলা একটা খেলেন, সকালে খেলেন, তাহলে যে দিনেরটা রাতে যাদের অত্যন্ত ব্লাড প্রেশার বেশি তাদের ক্ষেত্রে। কিন্তু যাদের ব্লাড প্রেশার খুব বেশি না, 1টা বা 2টা ওষুধ খেলেই হয়, তাদের তেমন কোনো প্রয়োজন নাই আর কি।
আচ্ছা, তখন তো মানে আমরা অ্যাডজাস্টমেন্টটা, বডি অ্যাডজাস্টমেন্টটা আপনার মানে এক সপ্তাহ আগে থেকে করলে আরো ভালো, আরো ভালো হয়। এমনি ব্যায়াম করার বিষয়ে কি কোনো ব্যায়াম পরামর্শ করার আছে? বিষয়ে আমরা রোজার সময় আমরা অত ব্যায়াম দিনের বেলা তো করতে Encourage বলি না। রাতের বেলায় আপনার খাবারের পরে একটু ব্যায়াম করতে পারেন কিছুটা, ওকে, রাতের বেলা করতে কোনো অসুবিধা নেই। ওই দিনের বেলা না করলে ভালো, কারণ ডিহাইড্রেশনটা বেশি হয়ে যাবে, এবং ডিহাইড্রেশন বা পানি শূন্যতা যেহেতু হয়ে যায়, তাহলে সব ক্ষেত্রেই আপনার ক্রিয়েটিনটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে যারা রোজা রাখবে স্যার, তাদের তো কিডনিটা কিছুটা হলেও ডিহাইড্রেটেড হবে, যেহেতু একটা দীর্ঘ সময় পানি খেতে Exactly. পারছে না। Exactly. সেক্ষেত্রে তাদের করণীয় কি থাকবে? সেক্ষেত্রে তাদের করণীয় যে পানিটা দিনের বেলায় যেরকম 2 থেকে 3 লিটার খেয়েছিল, রাতের বেলায় 2 থেকে 3 লিটারই যদি মানে খেয়ে যায়, তাহলে ইফতার অসুবিধা থেকে নেই। সেহরি পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে যেন 2 থেকে 3 লিটার লিটার পানি পান করলে করে। ভালো হয়। ওকে, মানে এই সময় অতিরিক্ত অনেকে যেটা করে যে এই শেষ রাতে দেখা যাচ্ছে যে অনেকগুলি পানি খাচ্ছে, বা এই ইফতার থেকে আগে খেত 2 থেকে 3 লিটার, এই সময় 4 থেকে 5 লিটার পানি খাওয়ার কোনো প্রয়োজন না। না না না, অবশ্যই না। কোনো বলতেই প্রয়োজন না। বরং এটা ক্ষতির কারণ হতে পারে। এটা রোজা এমন একটাই পদ্ধতি যে আপনার দিনে খাবারটা খাচ্ছেন না, কিন্তু রাতের পরিপূর্ণভাবে খাচ্ছেন, একই খাবারই খাচ্ছেন। আচ্ছা, কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে ওই একই খাবার না হয়ে রোজার স্পেশাল খাবার, স্পেশাল খাবার, এইটাই এবং সেটা সমস্যা। ভাজা পোড়া আমাদের সেটা আবার জন্য ভাজা পোড়া। অস্বাস্থ্যকর। সেটা সেই জন্য আমাদের এই যে পুরানো ঢাকায় যে ইফতারিগুলো তৈরি করে, এগুলো সরকার নিষিদ্ধ না হলে ওদের কশন করা উচিত যে তোমরা এই খাবারগুলো তৈরি করবে না রোজার সময়। কিন্তু আমাদের যারা তৈরি তো হবেই স্যার, কিন্তু আমাদের যারা কিডনি রোগী আছেন বা ডায়াবেটিসের রোগী আছেন, তাদের বিষয়ে তো এটা মানে অলমোস্ট একদম হারামের মতো করেই রাখা উচিত। অবশ্যই অবশ্যই, আমরা তো বলি যে আপনি ফাস্ট ফুড খাবেন না, আমরা তো বলি যে আপনি সফট ড্রিঙ্কস পরিহার করবেন। সেটা হচ্ছে রোজা থাকুক বা না থাকুক, আচ্ছা, এতে রোজা এগুলো খেলে আরো ক্ষতি হবে আর কি। কারণ অনেকটা আরো সময় ক্ষতি ডিহাইড্রেটেড হবে। হয়ে ওটা ডিহাইড্রেট হবে, বেশি পরিমাণে চিনি খেয়ে নিবে, বেশি লবণ হয়ে যাবে। তো এই যে লবণাক্ত জিনিসগুলোই তো রোগীরা পছন্দ করে। হ্যাঁ, সেটাই হচ্ছে গিয়ে গ্রহণ করা হয় বেশি। সেই এইটাই গ্রহণ করে, পেঁয়াজু, তারপরে কি বলে বেগুনি, এগুলো ভাজা না খেলে তাদের চলে না। তার মধ্যে তেল তো দিতেই হয়। আমরা তো চাই যে তেল যত কমে দিবে তত স্বাস্থ্যের জন্য ভালো, আর ভাজা পোড়া অত্যন্ত খারাপ জিনিস, মানে আর কি, prohibited। খাওয়া। হ্যাঁ, আমি স্যার এই জায়গাতে অনেকেরই আরেকটা মানে কাজ করে, যেটা এই ভাজা পোড়াটা খেয়ে একটা গ্যাসের ওষুধ খাচ্ছে, এই সময় গ্যাসের ওষুধ খেয়ে তারা আবার মনে করছে যে এটা খাওয়াটা যাবে। এই বিষয়ে যদি বলেন, কারণ বাড়তি ওষুধটাও যে ক্ষতির কারণ, এটা যদি স্যার মানে কিভাবে করে তাদের বোঝাটাও জরুরি। যদি আপনি কোনো খাবারে লবণ ঠিকমতো দেন, এবং খাবারটা যদি তেল খুবই কম দেন, আর এর সঙ্গে যদি মশলা এটা খুব সামান্য পরিমাণ বা না দেন, অনেকটা সিদ্ধ খাবার যেটাকে বলে, সেই খাবারটা তো আপনার গ্যাস হবে না কখনোই। গ্যাস যদি হয়েই যায়, তখন আপনাকে গ্যাস যাতে নির্মূল হয় সেই জাতীয় একটা ওষুধ খেতে পারেন। এটা খুবই ভালো। কিন্তু মানুষ তো সবসময় চায় যে স্বাদ লাগুক, এই খাবারটাই সে খাবে, কিন্তু এটা একটা প্র্যাকটিসের বিষয় আর কি। এই প্র্যাকটিসটা যদি সে 1 মাস 2 মাস করে এবং রোজার সময় খেয়ে যদি অভ্যস্ত হয়, সে দিনের বেলা যদি ওই প্র্যাকটিসটাই ঠিক রাখে, তাহলে তার দুই দিকেই তো তার লাভ হলো। তার কিডনি ফাংশনটা যেটুকু ছিল আবার সেটা নেমে যাবে। এবং এটাও আমরা দেখেছি যে রোজার সময় আমরা অনেক পেশেন্টই দেখেছি 1.5 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম ক্রিয়েটিন যদি থাকে, সেটা রোজা থাকা অবস্থায় যদি সামান্য একটু বেড়ে 2.5 মিলিগ্রাম হয়ে যায়, ওটা কিন্তু আবার দেখা যায় যে ওটা আবার 3 মাসের মধ্যে আবার নেমে যায়। এটাও আমরা দেখেছি। এবং এই সময়ের যারা ডায়াবেটিস রোগী যারা আছে, ইনসুলিন নেওয়ার ক্ষেত্রেও কি এরকম কোনো পরামর্শ থাকে? ইনসুলিন তো খুব বেশি পরামর্শ নিতে হয় এই জন্য যে যেহেতু তারা দিনের বেলায় কোনো ইনসুলিন নিচ্ছে না, শুধু রাতের বেলায় নিচ্ছে, সেক্ষেত্রে একটা ইনসুলিনের ডোজ কিন্তু অনেক কম লাগে। আচ্ছা, অনেক কম লাগে।
সেই ট্যাবলেটও কম লাগবে। এইটা রোগীদেরকে জানতে হবে। তা আপনি যদি ওই খুব স্ট্রিক্টলি ব্লাড সুগার কন্ট্রোল করে ফাস্টিং 6 থেকে 6.5, 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট যেমন 8 থেকে 8:30 এইটার রোজার সময় রাখতে চাই, তাহলে অবশ্যই আপনাকে ইনসুলিন তো ডোজ কমাইতেই হবে। কি পরিমাণ কমাবেন সেটা আপনাকে রোজার সময় কিন্তু ব্লাড ফাস্টিং এবং 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট মানে রোজার 2 ঘন্টা পরে নেওয়ার কোনো অসুবিধা নাই। আচ্ছা, নিতে পারবেন, যে কোনো সময় ব্লাড টানা যাবে, সেটা রোজা মকরু হবে না। এটা কিন্তু আমাদের ইসলামিক ইয়েতে বলা হয়েছে। তো সুতরাং কোনো অসুবিধা নাই। সে 2বার বা 3বার ব্লাড সুগার দিয়ে একটা অ্যাডজাস্ট করে সেই ইনসুলিনই কন্টিনিউ করলো। তাহলে একটা যদি লং অ্যাক্টিং ইনসুলিন নেয় বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন নেয়, তাহলে রোজা অবশ্যই খুব ভালো হবে। এতে যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয় এইটাই তাকে বেশিভাবে দেখতে হবে। মানে ব্লাড সুগার যদি কমে যাওয়াটা বেশি ক্ষতি হবে। একটু বেশি থাকা বোধহয় অত ক্ষতি 1 মাসের মধ্যে হবে না আর কি। এরকমই আরেকটা বিশেষ আরেকটা গ্রুপ যেটা স্যার মানে প্রেগনেন্সি মহিলারা, অনেকেই থাকবে প্রেগনেন্ট মহিলারা, তাদের জন্য কি কোনো পরামর্শ থাকবে যে এই বাড়তি খাওয়া বা বাড়তি যত্ন বা রোজা রাখা বা না রাখা নিয়ে? রোজা যখন সে প্রেগনেন্ট হবে, প্রেগনেন্টের প্রথম 3 মাসে রোজা রাখা যাবে, কিন্তু কিডনি ফাংশন নরমাল হতে হবে। কিডনি বিষয়, হ্যাঁ আমি ওইটাই জানতে চাচ্ছি যে প্রেগনেন্ট যারা কিডনি ফাংশন নরমাল সেটা বিবেচনা করেই যারা রোজা রাখছে, মানে ফার্স্ট ট্রাইমেস্টারে না, মানে তার পরবর্তীতে ধাপে যদি থাকে রোজা রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে কি কোনো পরামর্শ, বাড়তি কোনো প্রিকশন নেওয়া দরকার? বা প্রিকশন তেমন কিছু দরকার নাই, কারণ তার তো ব্লাড প্রেশার ওষুধ খেতে হয়, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রেশার অনেক হাই থাকতে পারে। তাকে পানিটা আমরা বেশি খেতে বলি, সুতরাং পানিটা তাকে বেশি খেতে হবে। এবং তার যে নিয়ম কানুন যেগুলো আছে, কোন খাবার খাবে না, সেটা আরেকটু বেশি কশাস থাকতে হবে, কারণ বাচ্চা এবং মায়ের দুজনের জন্য প্রয়োজন। আর এটা যদি বয়স বেশি না থাকে তাহলে ঝুঁকি অনেক কম। তাকে প্রস্রাবটা টেস্ট করতে হবে, তাকে সিরাম ক্রিয়েটিনিন 2 সপ্তাহ পর বা 1 মাস 2 সপ্তাহ পর দেখতে ভালো। যেমন আমরা বলে থাকি রোজা রাখলেই তার যদি কিছুটা সামান্য কিডনি রোগ থাকে, সেই জন্য অন্তত 2 সপ্তাহ পর সিরাম ক্রিয়েটিনটা দেখে নেয়, বা 1 সপ্তাহ পর সিরাম ক্রিয়েটিনটা অন্তত করে নেয়, এবং সেটা দেখে যদি দেখে যে 1.2 ছিল সেটা লাভ দিয়ে 1.4 হয়ে গেল, তখন তাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বাড়তি সচেতনতা। এই কথার মধ্যেই স্যার আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে রোজার মধ্যে কিন্তু দেখা যায় যে অনেকের স্টোন, রেনাল স্টোন ফর্মেশনটা বেশি হয়, তার কারণটা পানি খাওয়াটা কম হচ্ছে। দেখেন এরকম কিন্তু খুব কমন একটা কমপ্লেনই থাকে যে মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মানে মূত্রথলির যে প্রদাহটা হয়, এইটার প্রিকশন হিসেবে খুব সহজ জানি, তারপরেও স্যার এটার জন্য কোনো বাড়তি সচেতনতার দরকার আছে কিনা? যদি তার কিডনি ফাংশন নর্মাল থাকে তাহলে তো তাকে আমরা ট্যাবলেট দিয়ে দিব আর কি। যদি কিডনি ফাংশন একটু বেশি থাকে তে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ডোজটা অবশ্যই অ্যাডজাস্ট করে দিতে হবে। অনেকেরই ধারণা যে আমার তো কিডনি ফাংশন ভালোই ছিল, নর্মালই ছিল, আমি আমার নর্মাল ডোজই অ্যান্টিবায়োটিক করি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে একটা 60-এর উপরে একটা মহিলা বা পুরুষ, তাদের কিন্তু 1.2 সিরাম ক্রিয়েটিনিন থাকা সত্ত্বেও ওই দেখবেন যে জিএফআর কমে 60-এর নিচে চলে গেছে। সেক্ষেত্রে বেশিরভাগ আমরা প্রেসক্রিপশনে দেখি সে নর্মাল ডোজে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিয়েছে, কিন্তু তার ডোজটা তো 1/3 কমিয়ে ফেলতে হবে। যদি 1/3 কমিয়ে ফেলে তাহলে কিন্তু তার কিডনি ফাংশনটা অবিকল ভালোই থাকবে, সুস্থই থাকবে। সেক্ষেত্রে তার কোনো রিঅ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নাই। আর অবশ্যই সবচেয়ে অসুবিধা হচ্ছে ব্যথানাশক ওষুধ। এই ব্যথানাশক ওষুধটা যদি রোজার সময় একটু অনেকের বেশি হয়ে থাকে, এখন সে যদি ব্যথানাশক ওষুধ খায় ওই ডিহাইড্রেশনের মধ্যে, তাহলে সমস্যা হবে আর কি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আমরা এসেছি যে ব্যথানাশক ওষুধ রোজার মধ্যে কিভাবে খাওয়াটা উচিত বা আসলে উচিত কিনা। নিব ছোট্ট একটি বিরতির পরে সেই বিষয় নিয়ে আর কথা বলবো।
ব্রেকের আগেই স্যার কথা বলছিলাম আমরা ব্যথানাশক ওষুধ বা পেইন কিলার নিয়ে। রোজার মধ্যে অনেকেরই কিন্তু মাথা ব্যথা থাকে, তার জন্য কিন্তু দেখা যায় শুধু নাপা জাতীয় ওষুধ না, এর চেয়ে অনেক পাওয়ারফুল ওষুধও খেয়ে ফেলে। এক্ষেত্রে রোজাতে যে কিডনির উপর চাপ পড়তে পারে বা কিডনি ফাংশনের উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা বা কি করণীয় সেটা যদি একটু বলেন স্যার। আসলে আমরা যারা কিডনি যারা প্র্যাকটিস করে থাকি তাদেরকে আমরা ব্যথানাশক ঔষধ বলতে সবচেয়ে ভালো ওষুধটাকে বলি প্যারাসিটামল। জি। আপনি যদি কোনো রোগীকে প্যারাসিটামল একটা করে 3 বার বা 2টো করে 3 বার দেন এবং তার যদি পেটের মধ্যে ঘা না থাকে, গ্যাস্ট্রিক যেটা বলি, তাহলে কিন্তু তার কিডনি ফাংশনে কোনো রকম সমস্যাই হবে না। এর বাইরে যে আপনার ওষুধগুলো বাজারে পাওয়া যায়, মানে সেই ওষুধগুলো কিডনিকে ক্ষতি করে। যেমন আমি ইংরেজিতে যদি বলি ব্রুফেন, আইবুপ্রোফেন, এই ওষুধগুলো খুব ক্ষতিকর। এছাড়া ক্ষতিকর যে ভল্টালিন জাতীয় ওষুধ, এগুলো আরও বেশি ক্ষতিকর। ঠিক তেমনি কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন সাইপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ, খুবই কিডনির জন্য ক্ষতিকর। একবারে তো ডিহাইড্রেশন, তারপর আবার এই সমস্ত ওষুধ, তাহলে কিডনির ক্রিয়েটিনটা অবশ্যই হয়ে হঠাৎ করে কিডনি বিকলও হয়ে যেতে পারে। সেই জন্য ব্যথানাশক ওষুধের জন্য আমরা ওই প্যারাসিটামল বা ওই প্যারাসিটামল জাতীয় ওষুধ যেগুলো কিডনি দিয়ে পাস করে না, লিভার দিয়ে পাস করে, সেই ওষুধ আপনার খাওয়ার পরে 2টো ট্যাবলেট যদি খায় তা যে কোনো ব্যথা চলে যাবে। আর পেটের যদি ব্যথা হয়, সেখানে পেটের ব্যথার তো যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু কিডনিতে তেমন ক্ষতি করে না। পেটের ব্যথার ওষুধ, সেখানে তো আমরা পেটে ব্যথা হলে গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যালজিন জাতীয় ওষুধ, অ্যালজিন জাতীয় ওষুধ, এগুলো কোনো ক্ষতি করবে না। তো বয়স্কদের ক্ষেত্রে ওই অ্যালজিন জাতীয় ওষুধ খুব সাবধানে দিতে হবে, কারণ এটা আপনার প্রস্টেট গ্ল্যান্ড, ওই ক্ষেত্রে প্রস্রাব করতে অসুবিধা হইতে পারে বেশি পরিমাণে। আচ্ছা, সেইটা। কিন্তু এরকম ব্যথার ওষুধ দিলে অবশ্যই স্যার আপনারা যেটা বলেন যে মানে ক্রিয়েটিনিন লেভেলটা একটু পরীক্ষা করে দেখাটা উচিত আর কি। কারণ হচ্ছে যদি ভুল করে সিপ্রোফ্লক্সাসিন খেয়ে আমাদের কাছে আসলো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ক্রিয়েটিনটা দেখলেই এটা সমাধান হয়ে যাবে। অনেক সময় দেখা যায় স্যার রোজার মধ্যে অনেকের ইনফেকশন থাকে বা অন্য বিভিন্ন কারণেও আদার প্রবলেমের জন্য হয়তো কোনো না কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে। অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে মানে তার কিডনির উপর একটা বাড়তি চাপ, শুধু যে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপেই চাপ পড়ছে তা না, অন্য ওষুধও পড়ে। এক্ষেত্রে যদি রোজা রাখতে চায় তার কি কোনো বিশেষ যত্ন নেওয়া উচিত বা কিছু করণীয় আছে? কিডনির সব কিডনি রোগীদের বিশেষ যত্ন নেওয়া উচিত আর কি, আমি মনে করব। ওকে, এবং কিডনি রোগী ছাড়াও যদি থাকে অ্যান্টিবায়োটিক খেলে কিছু কি করণীয় আছে যেটা করলে রোজাতে ভালো থাকতে পারে বা রোজাটা এই সময়টা অ্যাভয়েড করে পরবর্তীতে করা উচিত ওষুধ শেষে? একটা রোজার কাফারা তো খুবই কষ্টকর জিনিস। একটা রোজা যদি ইচ্ছায় সে বাদ দেয় তাহলে তো তার কন্টিনিউয়াস 60টা রোজা রাখতে হয়। আচ্ছা জি স্যার, কিন্তু স্যার যদি অসুস্থতার কারণে তো সে একটা স্বল্প আয়ের মানুষ বা যারা ভিক্ষুক, তাদেরকে 2 বেলা খাওয়া দিয়ে গেলে কিন্তু এটা আল্লাহ মাফ করে দেবে। এটা স্যার এই যে এগুলি তো মানে আসলে অন্য ধরনের ডিবেট, কিন্তু অ্যান্টিবায়োটিক যখন খাচ্ছে সে সময় তো তার এমনি শরীর একটু উইক থাকে, এই সময় কোনো কিছু করণীয় আছে কিনা? এই সময় অ্যান্টিবায়োটিকটা ডোজ অ্যাডজাস্ট করে দিলেই যে কোনো অ্যান্টিবায়োটিক খেতে পারবে যেটা কিডনির উপর প্রেশার পড়ে না। অনেক প্রচুর অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিডনির উপর প্রেশার পড়ে না, কিন্তু আমাদের জানতে হবে যে কোন অ্যান্টিবায়োটিকগুলো কিডনির উপর প্রেশার পড়ে না, সেইভাবে আমরা দিতে পারি। এবং কী ধরনের ইনফেকশন হয়েছে সেটা আমরা সেইটা চিন্তা করেই আমরা হয় ইনজেক্টেবলও দিতে পারবো, ওরালও দিতে পারবো, সবভাবেই দিতে পারবো আর কি। এইটা এখন আমার সমস্যা হবে বলে মনে হয় না। কিন্তু যেটা হয় স্যার আমাদের দেশে তো ডাক্তার ছাড়া নিজেরাই অ্যান্টিবায়োটিক শুরু করে ফেলে। এক্স্যাক্টলি এইটা প্রিভেন্ট অবশ্যই করা উচিত, নিজের জন্য অ্যান্টিবায়োটিক না খেয়ে এবং ব্যথার ওষুধও না খায়। এবং বেশিরভাগই দেখা যায় যে এই শীতকালে তো ইনফেকশনগুলো হয় ভাইরাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশনে তো কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। কিন্তু
যারা প্র্যাকটিস করেন তারা মনে করেন যে জ্বর হয়েছে, জ্বরটা কমানোর দরকার, সেই জ্বরটা কমানোর জন্য প্যারাসিটামল দিলেই যথেষ্ট। কিন্তু সে যদি মনে করে না ইনফেকশন আছে, ইনফেকশনের তাকে ওষুধ দিতে হবে, সেক্ষেত্রে দিবে। কিন্তু আমাদের যেটা অ্যাডভাইস থাকে সবসময় যে আপনি ডোজটা অ্যাডজাস্ট করে দেবেন, আপনি তার এস্টিমেটেড জিএফআরটা দেখবেন, তার কিডনির ক্ষমতা কতটুকু কমে গেছে বা নর্মাল আছে কি না, সেক্ষেত্রে আপনি এইটা ডোজ অ্যাডজাস্ট করে দিলেই আপনি ভালো পাবেন, রেজাল্ট পাবেন। এবং প্রস্রাবের যেটা সবচেয়ে মূল সমস্যা, যেটা আপনি একটু আগে বলেছেন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে অবশ্যই যদি সিমটম থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিবেন, সিমটম না থাকলে এটা তো পরে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া, সেটা শুধু আমরা ট্রান্সপ্লান্ট রোগীদের ক্ষেত্রে দিয়ে থাকি, নাহলে দেই না। আর হিমোডায়ালিস পেশেন্টে যদি এই ধরনের ইনফেকশন হয়, সেক্ষেত্রে তাকে আপনি প্রপারলি অ্যান্টিবায়োটিক দিতে হবে। হয়তো দেখা গেল যে টেম্পোরারি ক্যাথেটার রয়ে গেছে, আবার রোজারও রাখতেছে, তো ওই ক্যাথেটার ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, সেক্ষেত্রে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। অথবা সঙ্গত কারণেই হয়তো সেই কয়দিন রোজা তখন না রেখে পরবর্তী পর্যায়ে রোজা সেই কটা করে দিল আর কি। এরকম ক্ষেত্রে যে যাদের অ্যাডভান্স ক্ষেত্রেই ডায়ালাইসিসটা লাগছেই কোনো মতেই, তখন যারা চাই যে রোজা ভাঙবে না, সিরাম ক্রিয়েটিনিন 4 থাকলেও, তারা 4 মিলিগ্রাম থাকলেও, 70% কিডনি ড্যামেজ হয়ে থাকলেও তারা বললেন না আমি স্যার রোজা ভাঙবো না, আমার যা হয় হোক, তখন সেই ক্ষেত্রে আমরা তাকে ওইটাই বলি যে আপনি এইভাবে রোজা রাখবেন, 7 দিন পর চেক করবেন, তারপর আমাদেরকে জানাবেন, আমরা তখন আপনাকে ওইটা ক্রিয়েটিনটা কীভাবে আপনার ওই একই পর্যায়ে রাখা যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিব আর কি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলছিলাম স্যার। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা জানতে চাবো যে ডায়ালাইসিস করছে তাদের কি কি বাড়তি যত্ন নেওয়া লাগে এই রোজার সময়। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে যাদের কিডনি রোগ আছে তারা রোজা রাখার সময় কি কি বাড়তি সচেতনতা নিতে হবে বা স্বাস্থ্য বিষয়ক অ্যাডভাইস নিতে হবে। আমরা স্যার একদম শেষের দিকেই, সো এই জায়গাতে জানতে চাবো যারা অসুস্থ না, তাদের যেন কিডনির উপর চাপ না পড়ে, সেজন্য কি বাড়তি কেয়ার নেওয়া দরকার রোজা রাখার সময়? অ্যাকচুয়ালি যাদের কিডনি ফাংশন নর্মাল আছে, জি স্যার, এবং যারা সুস্থ জীবনযাপন করছে, যদি ডায়াবেটিস রোগের কারণে তার কিডনি রোগটা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলি যে তাকে খাবারের পরিমিত খাবার যেটা, সেটা অ্যানিম্যাল প্রোটিনটা না খেয়ে প্ল্যান্ট প্রোটিন খাওয়ার অভ্যাসটা করা আর কি। প্ল্যান্ট প্রোটিনের মধ্যে সব ধরনের লতাপাতার থেকে শুরু করে সব ধরনের ভেজিটেবল যেটা বলি, সবগুলোই আপনার শুধু কিডনি রোগ না, সব রোগের জন্যই শ্রেয়। আর প্ল্যান্ট প্রোটিনের মধ্যে যদি আমরা কিছু উদাহরণ বলে দিতে পারি। প্ল্যান্ট প্রোটিন তো আপনার যেগুলো আমি মনে করি সব ধরনের শাকসবজি, ডাল, এবং ডালের মধ্যে ধরেন লেন্টিলসের মধ্যে মুসুরের ডাল, মুগের ডাল। জি স্যার। বুটের ডালটা আমরা সাধারণত একটু অ্যাভয়েড করি, যেটা একটা হাই প্রোটিন থাকে। আচ্ছা। সুতরাং এগুলো খেলেই চলবে। কিন্তু যাদের কিডনি ফাংশন কিছুটা কম বা সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনার খাবারের প্রোটিনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা। এই খাবারের যে প্রোটিনটা নিয়ন্ত্রণ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে সকালে তো একটা ডিম আপনি খেতেই পারবেন, তার সঙ্গে সবজিটা খাবেন। আচ্ছা। সবজিটা আপনি বাছাই করতে হবে না। পটাশিয়াম যদি নর্মাল থাকে, তা আপনার ওই সবজিগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে না। পটাশিয়াম যদি 5-এর উপরে থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে 2-3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপরে পানির থেকে উঠিয়ে রান্না করে খাবেন। কিন্তু এক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি
ফসফেট যাতে বেশি না হয় সেই জন্য কিন্তু ওই পানিতে ডুবিয়ে রাখলেন। আর যদি বিচি জাতীয় তরকারি হয় তাহলে আপনি বিচিটা ফেলে দেবেন, কারণ বিচিতেই বেশি ফসফেট থাকে, বিচিতেই বেশি ইউরিক অ্যাসিড থাকে। আচ্ছা, সুতরাং ইউরিক অ্যাসিড ফসফেট দুটোই ক্ষতিকার। আচ্ছা, সুতরাং এইটা আপনি রোজার থাকা অবস্থাতেও খাবেন, রোজা না থাকলেও এইটাই করবেন। ফলমূলের ক্ষেত্রেও কি এরকম আর কোনো? ফলমূলের ক্ষেত্রে যদি ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপেল খেতে পারেন, পেয়ারা খেতে পারেন, কিছু টক ফল খেতে পারেন। আর সেক্ষেত্রে একটু আগে বলেছি যে খেজুর রোজার সময় একটা দুটো আপনি খেতে পারবেন, কিন্তু দুটোর বেশি খাওয়া যাবে না। বেদানা? বেদানা খাওয়া যেতে পারবে, সেখানেও খাওয়া সবচেয়ে যেতে বেশি পারে, রোজার কিন্তু মধ্যে পটাশিয়াম যাতে না বেড়ে। রোজার সেইটা মধ্যে আরেকটা জিনিসও খুব, আর দুইটা জিনিস আমাদের দেশে বেশি, একটা কলা খাওয়ার অভ্যাস এবং ডাব। একটা কলা আপনি খাওয়া যেতে পারে, তবে ডাব খাবেন না। ডাবে কারণ ডাবের ভিতর লবণ বেশি, পটাশিয়াম বেশি, এবং এটা কোনো উপকার কিছু আসে না। আচ্ছা, সুতরাং যদি আমি পানি সাধারণ পানিটা এটা খাওয়ার চেয়ে বেটার হবে। আর ডাল জাতীয় যদি সে খাবার খেতে চায়, ক্রিয়েটিন টু একটু কিডনি ফাংশন খারাপ থাকে, সেখানে আপনার ডালটাকে 12 ঘন্টা আগে পানির মধ্যে ডুবিয়ে রাখতে বলি। তারপরে পানির থেকে উঠিয়ে রান্না করবে, রান্না করে ডালটা খাবে, কিন্তু ডালের পানিটা ফেলে দিবে। আচ্ছা, good. এইটা যদি পানিটা, ওই পানিটার মধ্যে সমস্ত ফসফেট জমা হয়, ইউরিক অ্যাসিড জমা হয়, ওইগুলো বের হয়ে গেল, সে খুব সুস্থভাবে রোজাটা করতে পারবে, রোজার বাইরেও সে ভালো থাকবে। এবং স্যার আপনি প্রথম থেকেই বলছিলেন যে ভালো খাবার তো যা খাই সেটাই একটু নিয়মটা ঠিক মতো করে খেতে হবে। নিয়মটা ঠিক মতো, যেমন স্যার আমরা ছোলা খাই, কিন্তু ছোলাটা খুব ভাজা ভাজা করে তরকারির মতো করে একদম মশলাদার করে খাই না, এটা না করে, এটা করে পানিতে ভিজিয়ে রাখুক, পানিতে ভিজিয়ে রাখুক, চোচাটা ফেলে দিক, তো সেখান থেকে কিছু নিবে। তবে আপনি নাটস খেতে পারেন, নাটসটা খুবই বাদাম, যে কোনো ধরনের বাদামটাও উপকারী। সুতরাং এইগুলো খাওয়ার অভ্যাস করলে আপনার স্বাস্থ্য সব দিক থেকেই ভালো থাকবে, কিডনিটাও ভালো থাকবে, আপনি নিরাপদ থাকবেন। মোদ্দা কথা হচ্ছে লবণ বাদ দিবেন, চিনিটা বাদ দিবেন, মোদ্দা কথাই এইটাই। লবণ আর চিনি নিয়মিত, এবং শুকনো ফলের মধ্যে না খাওয়াই ভালো, কারণ সেখানে পটাশিয়ামটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। না খেয়ে ওই যে কলাটা আপনি বললেন, টক দই দিয়ে খেলেন, মুড়ি দিয়ে খেলেন, চিড়া দিয়ে খাবেন না, চিড়াটার মধ্যে ফসফেট বেশি থাকে। ওটস খেতে পারেন, সাদা আটা রুটি খেতে পারেন, কিন্তু ময়দার রুটি খেতে পারেন, কিন্তু ওই যে গমের যে লালচে গমের রুটি, ওটা খাবেন না। আচ্ছা, ওটা ফসফেট বেশি, এবং ফসফেট বেশিটাও ইনডাইরেক্টলি কিডনির উপর ক্ষতিকার প্রভাব ফেলবে। ওকে, অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলি জানলাম এবং নতুন কিছু তথ্য জানলাম। যেমন আমরা কলাটা খেতে পারবো, আবার মানে যে কোনো খাবারই খেতে পারবো, কতক্ষণ ভিজিয়ে খেতে হবে সে বিষয়গুলি জানলাম। আমরা একটা পর্যায়ে কিন্তু জানতাম যে ব্রাউন চালের যে খাবার বা ব্রাউন ব্রেড যেটা, সেটা ভালো, কিন্তু এই যে এইটাই আমার কিডনির ক্ষতির কারণ হতে পারে, কিডনির ক্ষতির কারণ। সো সেই বিষয় নিয়ে আমরা ডেফিনেটলি এই রোজা থেকেই সচেতন থাকবো। আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদেরকে এই রোজাটাতে আমাদের স্বাস্থ্য, বিশেষ করে কিডনির স্বাস্থ্য যেন ভালো থাকে সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য।